তো এবার আসি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়ের প্রক্রিয়া। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগুটা কিভাবে নির্ণয় করব? এটা হচ্ছে আমরা প্রথমে ধরো কিছু সংখ্যা দেওয়া থাকবে, যেমন 12, 18, 24, 12, 18, 20 আর 105, তোমাদের বইয়ের উদাহরণ অঙ্ক একটা। তো 12, 18, 20, 105, এখন এই সংখ্যাটাকে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে এই লসাগু নির্ণয় করব এই সংখ্যাগুলোর। তো হয়তো উদ্দীপকে তোমাকে তো আর সরাসরি এভাবে দিবে না, সৃজনশীল প্রশ্ন যেহেতু একটু উদ্দীপক থাকে, তো উদ্দীপক হয়তো কিছু সংখ্যা দেওয়া থাকবে আর সংখ্যাগুলোকে দেখিয়ে বলবে যে উদ্দীপকের সংখ্যাগুলো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো, এরকম প্রশ্ন আসতে পারে। তো তখন তুমি কিভাবে করবে? তো প্রথমেই আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করা এই লসাগু নির্ণয়ের সময় কি করব, প্রথমে আমরা কি মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করব, ছোট থেকে বড়, 2, 3, 5, 7 এরকম ছোট থেকে বড়র দিকে যাব। তো তোমাদের নর্মালি এগুলোর দিয়ে ভাগ করলেই হয়ে যাওয়ার কথা তোমাদের লেভেলের ইয়াতে আর কি, এই লসাগু নির্ণয়। তো প্রথমে ধরো 2 সংখ্যাটা নিব। হ্যাঁ, আমি যেহেতু বলছি ছোট থেকে বড়র দিকে যাব। হ্যাঁ, মৌলিক সংখ্যা ছোট থেকে বড়র দিকে। তো 2 সংখ্যাটা নিব আর চেক করব। 2 সংখ্যাটা নেওয়ার পরে চেক করব যে এখানে কমপক্ষে 2টি সংখ্যা এইগুলো থেকে এই সংখ্যাগুলো, এই 4টা সংখ্যা থেকে কমপক্ষে 2টি সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায়, কমপক্ষে 2টি সংখ্যা ভাগ যেতে হবে, 2টি সংখ্যা ভাগ বিভাজ্য হতে হবে। হ্যাঁ, বিভাজ্য হতে হবে। কমপক্ষে 2টি সংখ্যা, নিয়ম হচ্ছে কি আমার কমপক্ষে 2টি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হতে হবে। কমপক্ষে 2টি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, কমপক্ষে 2টি সংখ্যা বিভাজ্য হতে হবে। এখন 2 দ্বারা এই নিয়মটা ফলো করো কিনা, 2 এই নিয়মটা ফলো করে কিনা এটা কিভাবে আমি দেখব? 2 সংখ্যাটা দিয়ে আমি এখানে কমপক্ষে 2টি সংখ্যা ভাগ যায় কিনা বা কমপক্ষে 2টি সংখ্যা বিভাজ্য কিনা এটা খেয়াল করি। তো এখন দেখি আমরা বিভাজ্যতার নিয়ম পড়ে আসছি। বিভাজ্যতার নিয়মে আমরা জানি যে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল? একক স্থানীয় অঙ্ক 2, 4, 6, 8, 0। একক স্থানীয় অঙ্ক যখন 2, 4, 6, 8, 0 হবে তখন কি আমরা সংখ্যাটাকে 2 দ্বারা বিভাজ্য হবে বলে বলবো। তো এখন দেখি আমরা 0, এখানে দেখো এই 0 সংখ্যাটা কোথায় আছে? 20-এর মধ্যে আছে। একক স্থানীয় অঙ্ক 20-এর একক স্থানীয় অঙ্ক কত? 0। আর এখানে কত? 18। অর্থাৎ জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা কি আমার এইগুলো হচ্ছে জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা আমার 2 দ্বারা বিভাজ্য। এখানে আমি জোড় সংখ্যা পাচ্ছি কয়টা? 3টা পাচ্ছি। তার মানে আমি এই রুলসটা কি ফিল আপ করছি। 2 এর ক্ষেত্রে আমার এই রুলসটা ফিল আপ হয়েছে। তো 2 এক্ষেত্রে রুলসটা ফলো করতেছে যেহেতু, তাই আমি 2 দিয়ে এবার ভাগ করব। কমপক্ষে 2টি ভাগ গেলে কি আমি ভাগ করার কথা, এখানে আমি কি 3টি সংখ্যা পাইছি। 3টি সংখ্যা পেয়ে গেছি যেগুলো কি আমার 2 দিয়ে ভাগ যায়। তো এখন 6 নিব, 2 দিয়ে ভাগ করলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, এখানে কত? 9, এটা কত? 10। আর যেহেতু 105কে 2 দিয়ে ভাগ যায় না, তাই আমি 105টা বসিয়ে দিব। তো এরপরে আসি দ্বিতীয় ধাপে। এখন এক্ষেত্রেও সেম, আমার কি 2 দিয়ে ভাগ যায় কিনা এরকম 2টা সংখ্যা, কমপক্ষে 2টা সংখ্যা আমি চেক করব 2 এর ক্ষেত্রে। 2 এর ক্ষেত্রে যদি আমি কমপক্ষে, দেখো এখানে 9 কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, আবার 105 কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, কিন্তু 10 আর 6 এই দুইটা কিন্তু আমার 2 দিয়ে ভাগ যায়। অর্থাৎ আমার এই কমপক্ষে 2টি সংখ্যা আমি পেয়ে গেছি, একটা হচ্ছে কি আমার 10 আর একটা 6। তাহলে আমি আবারও কি নিব? 2 নিব। 2 নেওয়ার পরে এখানে কত আসলো? 6কে ভাগ করলে 3, 9 যেহেতু ভাগ যায় না 9 বসে যাবে। এরপরে 10কে ভাগ করলে কত হয়? 5। এরপরে হচ্ছে আমার 105 বসে গেল। এরপরে এখন এক্ষেত্রে এখন দেখো 2 দিয়ে ভাগ যায় কিনা এবার আবার চেক করব। 2 দিয়ে ভাগ যায় কিনা আবার চেক করব। তো এখানে 3কে 2 দিয়ে ভাগ যায় না, 9কে যায় না, 5কেও যায় না, 105কেও যায় না। তাহলে এখন আমার 2 হবে না, তাহলে আমি পরেরটাতে যাব। এখন 3 দিয়ে ভাগ যায় কিনা আমি এবার চেক করব। 3 দিয়ে যায় কিনা এবার চেক করব। এখন 3 দিয়ে যদি দেখি আমার 3 দিয়ে যায়, 3কে যায়, 9কে যায়। যেহেতু 2টা অলরেডি হয়ে গেছে, 3 আর 9, আমি 2টা সংখ্যা পেয়ে গেছি, তার মানে আমি কি 3টা নিব। 3 নেওয়ার পরে 3 একে 3, 3 তিরিকা 9, আর 5কে তো যাবে না, আর এটা 5 আর 1 6। এই যে 3-এর বিভাজ্যতার নিয়ম যদি তোমরা মনে রাখো তাহলে দেখবা এই সংখ্যাগুলো 105 সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় কিনা কিভাবে বুঝবো? 1 0 5 1 0 5 এগুলো যদি যোগ করি 5 আর 1 6, 6কে যদি দিয়ে ভাগ যায় তাহলে আমি বলবো যে এই সংখ্যাটাও কি 3 দিয়ে ভাগ যাবে। 3 তিরিকা 9, 1 5, 3 5 15, 35। ঠিক আছে?
তো এরপরে যাই, এবার আবারও দেখবো আমি 3 দিয়ে ভাগ যায় কিনা চেক করি। 1কে 3 দিয়ে যাবে না, 3কে যাবে, হ্যাঁ একটা পাইছি। এরপরে 5কে যায় না, 35কে কি যায়, 5 আর 3 8, 8 সংখ্যাটা কি আমার 3 দিয়ে ভাগ যায়, যায় না। তার মানে আমি 35ও যাবে না। তার মানে আমি 3 এর ক্ষেত্রে এখন শুধুমাত্র কয়টা সংখ্যা পাচ্ছি, একটা সংখ্যা পাচ্ছি। এখন যেহেতু একটা সংখ্যা আমার লাগবে কয়টা, কমপক্ষে 2টা সংখ্যা বিভাজ্য হতে হবে, কিন্তু এখানে আমি শুধুমাত্র একটা পাইছি, তাই আমি 3 এখন বাদ, 3 বাদ গেলে এখন আমি কি নিব, 5-এর ক্ষেত্রে খেয়াল করবো। এবার 5 দিয়ে যায় কয়টা, 1কে কি যায়, যায় না, 3কে যায় না, 5কে যায়, হ্যাঁ 5কে যায়, আর 35কে কি যায়, 5 7 35, যেহেতু এই একক স্থানীয় অঙ্ক কি, একক স্থানীয় অঙ্কটা 5, 5-এর ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে ওই সংখ্যাটা কি আমার 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমি এখানে 5-এর ক্ষেত্রে একটা সংখ্যা পেলাম, আরেকটা সংখ্যা পেলাম, এই যে নিয়মটা কি ফিল আপ হয়েছে, কমপক্ষে 2টা সংখ্যা আমি পেয়ে গেছি, তাই আমি এখানে কি নিব, এবার 5 নিব। তো 1 যেহেতু যায় না বসিয়ে দিলাম, 3 বসিয়ে দিলাম, 5 একে 5 আর 5 7 35। তো এখন দেখো এই ক্ষেত্রে এখন সবগুলো আমার কি মৌলিক সংখ্যা, একটা মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 1 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা যেহেতু হয়ে গেছে, তার মানে কি এখন আমি আর করা লাগবে না, আমি কি করব এখন শুধু এই ভাজকগুলো, হ্যাঁ এই ভাজকগুলো আর এই নিচের সারির সংখ্যাগুলো, এই ভাজক আর নিচের সারির সংখ্যা এগুলো কি করব, একে একে গুণ করে দিব। তো সুতরাং নির্ণয় লসাগু কি হবে, নির্ণয় লসাগু কি হবে, সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 1 গুণ 3 গুণ 1 গুণ, এরপরে এই 3 গুণ এই 1 গুণ এই 7, হ্যাঁ তো এখানে 2 ছিল, 2 নিছি, সবগুলো সংখ্যা গুণ করে দিব, হ্যাঁ 2 আরেকটা 2 নিলাম, 3 5 5, এভাবে আমি সংখ্যাগুলো গুণ করব। এবার এখন গুণ করলে আমি কত পাই, গুণ করলে আমার গুণফল আসবে হচ্ছে 1260 আসবে আমার গুণফল। সুতরাং আমি কি বলবো, নির্ণয় লসাগু 1260। এটা কি পদ্ধতিতে করলাম, আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে এই লসাগুটা নির্ণয় করলাম। এবার আসি 4.1 অনুশীলনী 4.1 থেকে কিরকম প্রশ্ন আসতে পারে। একটা আসতে পারে সহগ নির্ণয়। এখন সহগ নির্ণয়ের ক্ষেত্রে কিরকম, ধরো তোমাকে একটা বীজগণিতীয় পদ দিল, হ্যাঁ এই পদের, এখন এখান থেকে বলল যে তোমাকে সহগ নির্ণয় করতে, এখন উল্লেখ করে দিল যে x এর সহগ কত, x এর সহগ কত প্রশ্ন করলো এটা, হ্যাঁ তোমাকে এই পদ এটা দেখিয়ে বলল যে x এর সহগ কত, অথবা প্রশ্ন করলো যে y এর সহগ কত। তো সেক্ষেত্রে তুমি উত্তরটা কি দিবে, x এর ক্ষেত্রে x এর সহগ কোনগুলো, x এর সাথে যেগুলো গুণ আকারে আছে, এখানে কি আছে 8 আছে, y আছে, এই যে আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে 8xy, এটা যে একসাথে লিখছে, একসাথে লেখা মানে কি আমার 8 গুণ x গুণ y, এটা হচ্ছে এটাকে যদি আমি আরো ভাঙি লিখি এরকম 8 গুণ x গুণ y, হ্যাঁ 8xy। এখন বীজগণিতের ক্ষেত্রে আমার এই মাঝখানে কিছু না দেওয়া, চিহ্ন না থাকলে আমি বুঝে নিব কি এগুলো কি গুণ আকারে আছে। তো এখন x এর সহগ কি, x এর সহগ হচ্ছে x এর সাথে গুণ আকারে কি আছে 8 আর y, হ্যাঁ তাহলে x এর সহগ হবে কি আমার 8y। আর y এর সহগ কি, এখন y এর সহগের y এর সাথে কি আছে 8 আছে আর x আছে, তাহলে আমি y এর সহগ লিখে দিব 8x, এরকম করে উত্তর করব। এখন এক্ষেত্রে আবার এরকম প্রশ্ন আসতে পারে যে আক্ষরিক সহগ, হ্যাঁ বলবো যে x এর আক্ষরিক সহগ কি, আক্ষরিক সহগ লিখতে বলবে ধরো তোমাকে, তখন তুমি কি x এর আক্ষরিক সহগ কি দিবে। একটু আগে আমরা কি দেখছি, x এর সহগ হচ্ছে কি লিখছি আমরা 8y, কিন্তু এখানে চাইছে কি আক্ষরিক, মানে অক্ষর চাইছে আমার, হ্যাঁ অক্ষর খুঁজছে, যেহেতু 8 হচ্ছে আমার সংখ্যা আর y ছিল এখানে কি অক্ষর, তো আক্ষরিক সহগ x এর আক্ষরিক সহগ কত হবে আমার y হবে, শুধুমাত্র y হবে, এখানে আমি সংখ্যাটা উল্লেখ করব না। কিন্তু যদি আক্ষরিক শব্দটা না থাকে, যদি এরকম বলে যে শুধু সহগ নির্ণয় করো, তখন এরকম আমি কি দিব 8y, এরকম করে ধরো তোমার এরকম আসতে পারে 16p, তো p এর সহগ কত 16, p এর সহগ কত এখানে 16, অথবা বললো যে এই 18px, তো বলবো যে p এর সহগ কত, এখানে ধরো বলবো p এর সহগ কত, তাহলে বলবো আমরা 18x। আর যদি বলো যে p এর আক্ষরিক সহগ কত, তখন হবে শুধুমাত্র কি x, এই সংখ্যাটাকে আর আনবো না, তখন p এর আক্ষরিক সহগ হচ্ছে এখানে x, আর p এর শুধু যদি সহগ শব্দটা উল্লেখ থাকে তাহলে বলবো কি 18x, পুরোটা বলবো। তো এই গেল আমার সহগের কনসেপ্ট। আর
এরপরে বীজগণিতীয় রাশি লেখা। এই ধরো তোমাকে এই একটা দিল, যেমন এখানে বীজগণিতীয় রাশি লেখা। বীজগণিতীয় রাশি লেখা অর্থাৎ ধরো তোমার ওই অনুশীলনে একটা অঙ্ক আছে যেরকম এরকম একটি খাতার মূল্য x টাকা, একটি বইয়ের মূল্য y টাকা। এখন x আর y কি? x আর y হচ্ছে আমার চলক বোঝায়। হ্যাঁ, চলকগুলো কি? এই যে এখানে আমি লিখলাম 18x লিখলাম, এখানে x টা হচ্ছে আমার চলক। চলকের মান যে কোনো কিছু হতে পারে। x টা হচ্ছে আমার অজানা রাশি। হ্যাঁ, আমি জানি না এটার মানটা কি, জানি না, এই কারণে আমি কি ধরছি, এটারে x ধরছি। এটা যে কোনো মানই হতে পারে। তো এখন এই বীজগণিত রাশি লেখার ক্ষেত্রে আমরা কি করি? একটি খাতার মূল্য x টাকা, ধরো তোমাকে উদ্দীপকে, এটা হচ্ছে উদ্দীপকে বলে দিল কি একটি খাতার মূল্য x টাকা, একটি বইয়ের মূল্য y টাকা। তো এরকম উল্লেখ করে দিল, দেওয়ার পরে তোমাকে ধরো গয়ে জিজ্ঞেস করলো যে 10টি খাতা ও 5টি, এটা 35 মনে করিও না, এবং 10টি খাতা এবং 5টি বইয়ের দাম। এটা ছিল কি? উদ্দীপক। ধরো উদ্দীপকে বললো যে একটি খাতার মূল্য x টাকা, একটি বইয়ের মূল্য y টাকা। এখন তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করলো যে 10টি খাতা এবং 5টি বইয়ের মূল্যের সমষ্টি কত? এক্ষেত্রে আমি কি করব? 10টি খাতা এবং 5টি বইয়ের মূল্য সমষ্টি। এখন একটি খাতার মূল্য আমি জানি কত? x টাকা। তাহলে দাঁড়াও আমি বোর্ড ক্লিয়ার করে নিই। তো আমার উদ্দীপকে ছিল একটি খাতার মূল্য x টাকা। তো তাহলে 10টি খাতার মূল্য কত হবে? 10x টাকা। 10 গুণ x। তোমরা যদি সাধারণভাবে চিন্তা করো, x এর কথা চিন্তা না করে, যদি ধরো আমার xটা তো আমার অজানা, যেহেতু আমি এটার মান জানি না, তাই আমি এটাকে কি x হিসেবে ধরছি। ধরো আমাকে x এর মান যদি জানতাম, আমি যদি বলতাম যে একটি খাতার মূল্য 5 টাকা, একটি খাতার মূল্য কত? 5 টাকা বললাম, ধরো একটি খাতার মূল্য 5 টাকা। তো এক্ষেত্রে 10টি খাতার মূল্য কত হতো? 10 গুণ 5 টাকা সমান সমান 50 টাকা। তো সেম এখানে যেহেতু এই 10 আর 5 কি করছি, আমি গুণ করছি না। তো সেম ভাবে, হ্যাঁ, তুমি x আর y দেখে আবার কনফিউজড হয়ে যাও না। তো এটা নিয়ম একই, এটা যে নিয়মে করছি এটাও সেম একই নিয়মে, শুধুমাত্র কি আমি x এর মান জানি না, এই কারণে কি xটাকে লিখে এভাবে করছি। এখানে 10 এর সাথে xটা কি আছে? গুণাকার আছে। তো যেহেতু বীজগণিতে ইংরেজিতে লিখবা, হ্যাঁ, ইংরেজিতে লেখার ট্রাই করবে। 10টি, হ্যাঁ, এখানে 1x, এটা 10x। তার মানে কি এখানে 10 ইন্টু x, যেহেতু আমি বলছিলাম যে একত্রে লিখছি, মানে কি আমার 10x মানে কি? এটা হচ্ছে 10 ইন্টু x। বীজগণিতের ক্ষেত্রে মাঝখানে চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না। তো 10টি খাতার মূল্য তাহলে কত হবে? 10x। তো সেম আবার কত? আমি প্রশ্ন উল্লেখ করছিলাম একটি বইয়ের মূল্য কত বলছিলাম? মূল্য y টাকা বলছিলাম। হ্যাঁ, যেহেতু আমি টাকার মানটা জানি না, তাই এটা কি গোপন রাখছি। হ্যাঁ, গোপন রাখার কারণে এখন y টাকা লিখলাম। এরপরে 5টি বইয়ের দাম কত হবে? 5টি বইয়ের মূল্য 5y টাকা। জাস্ট 5 ইন্টু y আর কি। হ্যাঁ, 5 ইন্টু y। এই নিয়মটা, এটা কল্পনা করবা, এই নিয়মটা, এটা আশা করি তোমরা সবাই বুঝো। হ্যাঁ, একটার দাম 5 টাকা হলে ঐকিক নিয়ম জাস্ট, একটার দাম 5 টাকা হলে 10টার দাম কত? 10টার দাম 5 গুণ 10, 5 10 50 টাকা। তো সেম এখানে তো আমার x এর মান তো আমি জানি না, এখন x তো আমি গুণ করতে পারতেছি না, তাই এখানে কি 10 এর সাথে xটা বসা রাখছি। এখানে মান তো আমি জানি না, এই কারণে 10x। অনেকে এই বিষয়ে কনফিউজড হয়ে যাও, 10x কি, আবার এরকম একটা কনফিউশন দেখাও। এখানে জাস্ট x এর মানটা কি আমি জানি না, আমাকে বলে দেয় নাই যে একটি খাতার মূল্য কত টাকা, এটা আমাকে বলে দেয় না। এটা যে কোনো টাকা হতে পারে, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 50 টাকা, যে কোনো টাকা হতে পারে। হ্যাঁ, তো এক্ষেত্রে এটা আমাকে বলে নাই, তো এই কারণে আমি কি করছি? x হিসেবে ধরে রাখছি, আর 10 এর সাথে কি করছি? x। 10x মানে কি আমার 10টা খাতার মূল্য, আর একটি বইয়ের মূল্য y টাকা। তাহলে 5টি বইয়ের মূল্য কত হবে? 5y টাকা। এখানেও কি হয়েছে? 5y মানে কি আমার 5 ইন্টু y। বীজগণিতের ক্ষেত্রে আমি এটা কিভাবে লিখি? 5y, কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই গুণের ক্ষেত্রে। হ্যাঁ, গুণের ক্ষেত্রে। তো আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করছিল যে 10টি খাতার মূল্য আমি কত পাইছি? এখানে 10x না,
আর 5টি বইয়ের মূল্য কত পাইছি 5y। তাহলে আমি কি করব, বলছিল যে 10টি খাতার মূল্য এবং 5টি বইয়ের মূল্যের সমষ্টি কত। তো সমষ্টি কত জিজ্ঞেস করছে মানে কি আমার এই দুটো আমি যোগ করব, যেহেতু 10টি খাতার মূল্য কত, 10টি খাতার মূল্য ছিল 10x টাকা, আর 5টি বইয়ের মূল্য হচ্ছে 5y টাকা। তাহলে এগুলো কি করব, আমি জাস্ট যোগ করে দেব। তার মানে দুইটার সমষ্টি কত, তাহলে সমষ্টি সমান 10x প্লাস 5y। যেহেতু এগুলো বিসদৃশ পদ, তোমরা যোগের অধ্যায়ে পড়ছিলা, হ্যাঁ যোগের অধ্যায়ে দেখাইছিলাম যে সদৃশ পদ কি বিসদৃশ পদ কি। তো এইগুলো যেহেতু বিসদৃশ পদ, এগুলো কি যোগ হবে না, এগুলো এইভাবে থেকে যাবে। যদি এরকম হতো যে 10x প্লাস 5x তাহলে কিন্তু যোগ হয়, হ্যাঁ দুইটা কি x দুইটা কি সদৃশ পদ, 10x আর 5x এ কত হবে তখন 15x হয়ে যাবে। কিন্তু এইসব ক্ষেত্রে যেহেতু চলক ভিন্ন, হ্যাঁ এটা x চলক এটা y চলক, তো যেহেতু চলক ভিন্ন তাই এটা কি আমরা আবার তোমরা আবার এরকম লিখে দিও না যে 10 যোগ 5 মানে 15xy, এরকম লিখে দিও না, এটা এরকমই থাকবে। হ্যাঁ এই দুইটা যোগ হবে না, এই দুইটা আমরা কি জাস্ট এভাবে উপস্থাপন করবো যে 10x প্লাস 5y। তো আশা করি তোমরা বীজগণিতীয় রাশি নির্ণয় করা পরীক্ষার মধ্যে পারবে আসলে। এখন পরে ধরো প্রশ্নটা এরকম করে দিল যে আমরা তো ধরো গ নাম্বার প্রশ্ন ছিল এটা, হ্যাঁ গ নাম্বার প্রশ্নে কি বলছিলাম, বীজগণিতীয় রাশিটা নির্ণয় করো মূল্যের সমষ্টি। আমরা কত পাইছিলাম, মূল্যের সমষ্টি পাইছিলাম 10x প্লাস 5y। এখন উদ্দীপকে তো আমাদের বইয়ের খাতার মূল্যটা উল্লেখ করে নাই তখন, হ্যাঁ বলছিল যে কি একটি বইয়ের দাম বলছিল কত, একটি বইয়ের দাম বলছিল কত x টাকা, আর একটি বইয়ের দাম মেবি y টাকা ছিল, আর একটি খাতার দাম ছিল x টাকা। এখন এখানে কিন্তু আমাকে দামের মানটা বলে দেয় নাই, হ্যাঁ x আর y বলছিল। এখন তোমার হয়তো ঘ নাম্বার প্রশ্নে গেলে হয়তো দেখবা যে বলবে যে x এর মান দিয়ে রাখছে কত, ধরো 10 টাকা, x সমান 10 টাকা এবং y সমান 20 টাকা। 20 টাকা হলে 10টি বই, আচ্ছা 10টি ওই আগেরটাই ধরো, আগের সমীকরণ, হ্যাঁ 10টি খাতা এবং 5টি বইয়ের দামের এই মূল্যের সমষ্টি মান নির্ণয় করতে বলছে। তো আমরা গতে পাইছিলাম কি যে 10টি খাতার মূল্য হচ্ছে 10x আর 5টি বইয়ের দাম ছিল 5y। তো 10x প্লাস 5y, তো এটা ছিল আমার কি মূল্যের সমষ্টি, হ্যাঁ 10টি খাতা এবং 5টি বইয়ের দামের মূল্যের সমষ্টি ছিল এটা। যেহেতু আমরা মান জানতাম না তখন আমরা x আর y এর মান বলে দেয় নাই আমাদেরকে, তাই আমরা কি এভাবে সমীকরণ আকারে রেখে দিয়েছিলাম, বীজগণিতীয় রাশি আকারে রেখে দিছি। তো পরবর্তীতে যেহেতু এখানে আমাদেরকে মান বলে দিছে আর বলছে যে এটার মান নির্ণয় করতে, তখন আমরা মান কিভাবে নির্ণয় করব, জাস্ট 10 তো আছে, x এর মান বসাই দিব, x আর 10 আর x এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, 10 ইন্টু x এর মান কত 10, তো 10 ইন্টু 10 প্লাস 5 ইন্টু y এর মান কত 20, 5 গুণ 20, তার মানে আমার কত আসে, কত টাকা আসে, 10 10 100 যোগ 5 20 100 সমান 200 টাকা। তো এইভাবে আমরা মান বসাবো। যদি আমাদেরকে বলে যে মান দিয়ে দেয় যে x সমান এত, y সমান এত বা z সমান এত, এরকম যদি মান দিয়ে দেয় তখন আমরা কি করব, আর x আর y রাখবো না, x আর y এর ক্ষেত্রে কি করব, x আর y এর জায়গায় এদের মান বসিয়ে দিব, x এর মান বসিয়ে দিব x এর জায়গায়, y এর মান বসিয়ে দিব y এর জায়গায়, আর বাকি সব সেম থাকবে। হ্যাঁ যেরকম এখানে 10 এর সাথে x কি আকার আছে, গুণ আকার আছে, এই 10 এর সাথে 10 কি দিছি, গুণ দিছি, এরপর মাঝখানে যোগ চিহ্ন ছিল, এই মাঝখানে যোগ চিহ্ন দিলাম, এরপর 5 এর সাথে y কি আকার আছে, গুণ আকার আছে 5 এর সাথে, এবার y এর মান যেহেতু আমাকে বলে দিছে 20, তাই আমরা কি করব 20 বসিয়ে y এর এই 5 * 20, তারপরে জাস্ট আমরা এই সরল অঙ্কের মতো যোগ বিয়োগ গুণ ভাগ করে ফলাফল বের করব। তো সুতরাং নির্ণেয় মূল্যের সমষ্টি এভাবে লিখে দিব, সমষ্টি 200 টাকা। তো এটা জাস্ট একটা কনসেপ্ট দিলাম, এরকম এই কনসেপ্টের মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা অঙ্ক বুঝলে যে কোনো অঙ্ক করতে পারবে, এরকম অঙ্ক বুঝলে যে এরকম টাইপের যতগুলো অঙ্ক আসবে আশা করি তোমরা করতে পারবে। তো আরেক প্রকারের অঙ্ক আছে তোমাদের এখানে, এই তোমাদের বইয়ে যেরকম ধরো এরকম বীজগণিতীয় রাশি দিয়ে দেয়,
তো এগুলো বীজগণিতীয় রাশি ধরো একটা দিল, যে কোনটা দেখাতাম, আচ্ছা না, এখানে ধরো বীজগণিতীয় রাশি তৈরি করতে বললো যে তোমাদের বইয়ের একটা অঙ্ক করে দেখায়, পি কে কিউ দ্বারা গুণ করে, পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ, আর যোগ। তো এইখানে যে তথ্যটা দেওয়া আছে তোমাকে, এটাকে যদি বলে যে বীজগণিতীয় রাশি আকারে প্রকাশ করো, বীজগণিতীয় রাশি আকারে প্রকাশ করো, এই তথ্যটাকে বীজগণিতীয় রাশি আকারে প্রকাশ করো, তাহলে কিভাবে করবা? এই পি কে কিউ দ্বারা গুণ করে, হ্যাঁ, পি কে আমার প্রথমে ভাগ করে করবা অঙ্কগুলো। তোমরা একদম পুরো প্রশ্নের দিকে তাকানো দরকার নেই। প্রথমে কি বলছে আমাকে, পি কে কিউ দ্বারা গুণ করে, তাহলে আমি সিম্পলি কি করব, পি কে কিউ দ্বারা গুণ করে, পি ইন্টু কিউ, পি কে কিউ দ্বারা গুণ করছি। যেহেতু আমার ওই বীজগণিতীয় রাশির ক্ষেত্রে কি আমার মাঝখানে গুণ চিহ্ন এটা দেওয়ার দরকার নেই, পি কিউ একসাথে লিখছি মানে কি আমার গুণ আকারে আছে, পি কে কিউ দ্বারা গুণ করলাম। তো গুণ করার ফলে প্রাপ্ত গুণফল, এটা হচ্ছে কি আমার প্রাপ্ত গুণফলটা পি কিউ, এই পি কিউ এটা হচ্ছে আমার কি প্রাপ্ত গুণফল। গুণফলের সাথে আর যোগ, তো গুণফলের সাথে কি করে দিব, এটা হচ্ছে আমার গুণফল, এটার সাথে কি করে দিব, আর যোগ করে দিব। তাহলে কি এটা আমার বীজগণিতীয় রাশি আকারে প্রকাশ হলো। এটা হচ্ছে আমার কি বীজগণিতীয় রাশি। আর আরেকটা অঙ্ক ধরো যদি দেখাই, এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ধরো, এ কে বি দ্বারা ভাগ করে প্রাপ্ত, একে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। এক্ষেত্রে আমরা কি করব, সেম চিন্তা করি, এ কে কি করতে বলছে, প্রথমে আমাকে এ কে বি দ্বারা ভাগ করতে বলছে। তো এ কে বি দ্বারা ভাগ করলে কি হয়, আমার এ কে বি দ্বারা কীভাবে ভাগ করব, এটা ভাগ বীজগণিতীয় রাশির ক্ষেত্রে আমি দেখাইছি এভাবে ভাগ করা যায়। হ্যাঁ, এ কে বি দ্বারা ভাগ করছি, এ বাই বি। হ্যাঁ, এটা কি ভাগ চিহ্ন, এটা কিন্তু ভাগ চিহ্ন। হ্যাঁ, এ কে বি দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সাথে, এটা আমার ভাগফল, এই যেটা পাইলাম এখন এটা হচ্ছে কি আমার ভাগফল। একে বি দ্বারা ভাগ করলাম, প্রাপ্ত ভাগফলের সাথে কি যোগ করতে বলছে, 3 যোগ করতে বলছে, এই 3 যোগ করে দিলাম। এটা হচ্ছে কি আমার বীজগণিতীয় রাশি। তো অনেক ক্ষেত্রে আবার এরকম প্রশ্নে আবার উল্টা করে দিতে পারে যে পি কিউ প্লাস আর এই বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝাচ্ছে। তো তখন তুমি উত্তর কি দিবা, এটা দিবা, উত্তর দিবা কি, এখানে কি হচ্ছে পি কে কিউ দ্বারা ভাগ করছে, পি কে কিউ দ্বারা ভাগ করে, সরি, পি কে কিউ দ্বারা গুণ করে, এখন গুণফলের সাথে কি যোগ করছে, আর যোগ করছে, গুণফলের সাথে আর যোগ করছে। তো এইভাবে তোমরা বীজগণিতীয় রাশিটা বুঝিয়ে দিবা যে যদি কোনো এরকম বীজগণিতীয় রাশি দেয়, যে পরীক্ষা বললো ধরো তোমাকে এরকম দিল যে এই 9x প্লাস 3y, এই বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝাচ্ছে, এখানে যদি প্রশ্ন করে যে এই বীজগণিতীয় রাশি দ্বারা এখানে কি বোঝাচ্ছে, তখন তুমি কি বলবা, এখানে 9 এর সাথে কি 9 এর সাথে x এর গুণ, এবং 9 এর সাথে x এর গুণ হয়েছে, আরেকটা কি হয়েছে 3 এর সাথে y এর গুণ হয়েছে। হ্যাঁ, তো 9 এর 3, সরি, এটা এবার এটা তো আমি পাইলাম, এই 9 এর সাথে কি x এর গুণ হয়েছে 3। তো এটাকে আমি সুন্দরভাবে কিভাবে সাজিয়ে লিখতে পারি, x এর 9 গুণ। এখানে কি করছিলাম না, 9 এর সাথে x গুণ আছে আর 3 এর সাথে কি y গুণ আছে। তো এখন এটাকে আমি সুন্দরভাবে কিভাবে সাজিয়ে লিখতে পারি, এটা আমি কিভাবে লিখবো, যদি বলে যে এই বীজগণিতীয় রাশি 9x প্লাস 3y, এই রাশিটা দ্বারা তুমি কি বুঝছো, এটা যদি বুঝাইতে বলে তখন তুমি কি বলবে, x এর 9 গুণ, x এর 9 গুণের সাথে 9 গুণের y এর 3 গুণের যোগ। এটা লিখে দিলে হবে, x এর 9 গুণের সাথে কি হচ্ছে y এর 3 গুণ, x এর 9 গুণের সাথে y এর 3 গুণের যোগ। x এর 9 গুণ কত আমার 9x, আর y এর 3 গুণ কত 3y, এই দুটার মধ্যে কি করতে বলছে, যোগ করতে বলছে, যোগ। তার মানে আমার এই বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝাচ্ছে, x এর 9 গুণের সাথে y এর 3 গুণ যোগ হচ্ছে।
তো এইভাবে তোমরা অথবা প্রশ্ন যদি এরকম করতো যে এক্স এর 10 গুণের সাথে ওয়াই এর দ্বিগুণ যোগ, এটাকে বীজগণিতীয় রাশি আকারে কিভাবে লিখবা? এটাকে বীজগণিতীয় রাশি আকারে প্রকাশ করতে চাইলে আমি কি করব, এক্স এর 10 গুণটা আগে লিখে ফেলবো। এক্স এর 10 গুণ কত? 10x। আর ওয়াই এর দ্বিগুণটা লিখে নিব। হ্যাঁ, ওয়াই এর দ্বিগুণ কত? 2y। তো কি করতে বলছে আমাকে? যোগ করতে বলছে, এই যোগ। তার মানে আমার এটা কি বীজগণিতীয় রাশিটা 10x প্লাস 2y। আশা করি তোমরা বীজগণিতীয় রাশি বোঝাতে পারবে এবং লিখতে পারবে। তো 4.2 থেকে মূলত আমার যে দুটো অংশ আছে, এটা একটা হচ্ছে কি আমার এই সরল করা, আর একটা হচ্ছে আমার কি মান নির্ণয়। এখন সরল কিভাবে করে? ধরো তোমাকে এরকম দিল x কিউব গুণ, হ্যাঁ এটা গুণ চিহ্ন, এটা x টু দি পাওয়ার 4 গুণ x টু দি পাওয়ার 10। তো এখন এটাকে বললো যে সরল করো, এইটাকে কি বললো? সরল করতে বললো। তখন তুমি কিভাবে করবে? তো এই দেখো ভিত্তিগুলো কিন্তু সেম না, ভিত্তিগুলো কি আমার সেম, আর সূচকগুলো উপরে আছে। তো আমি কি করব, ভিত্তিটা নিয়ে নিব এক্স এক্স এক্স, তিনটাতে ভিত্তি কত? এক্স। তো এক্সটা নিয়ে নিব, নেওয়ার পরে কি করব, এই যে গুণ আকারে থাকলে, যখন গুণ থাকে, হ্যাঁ আবার যদি এরকম থাকতো ধরো এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 10, এটা কিন্তু এটা আর এটা কিন্তু এক না, এখানে কি আছে? যোগ আছে, আর এখানে কি আছে? গুণ আছে। তো গুণের ক্ষেত্রে এটা মূলত আসে আমার গুণের ক্ষেত্রে। হ্যাঁ, গুণের ক্ষেত্রে আমরা কি করব, এই চলকগুলো গুণের ক্ষেত্রে, আমি বারবার বলতেছি গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে না, গুণের ক্ষেত্রে আমরা কি করব, এই সূচকগুলো কি করব, যোগ করব। পাওয়ার বা ঘাত যেটা আছে, হ্যাঁ পাওয়ার বা ঘাত, এগুলো কি করব, এই যোগ করে নেব। এই ওয়েট, তো যেখানে ছিলাম এই আমরা কি করব, এই ভিত্তিটা নিয়ে নিব। হ্যাঁ, যেহেতু ভিত্তিটা সেম সবগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, যদি এরকম আবার হতো, আমি আরেকটা দেখাই, এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, যদি এরকম থাকতো, দেখো এখানে কিন্তু ভিত্তিগুলো যেগুলো সেম সেগুলো নিব, শুধু এক্স এক্স। এখানে এক্ষেত্রে কি এক্স, তিনটা ভিত্তি কি সেম, তো এক্স নিলাম, এই ভিত্তিটা নিয়ে নিলাম, এক্স নিলাম, নেওয়ার পরে কি করলাম, এগুলো হচ্ছে ভিত্তি, এই এক্স 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 ভিত্তি। হ্যাঁ, ভিত্তি তিনটার মধ্যে সেম, তো আমি ভিত্তিটা নিলাম, ভিত্তি একটা নিলাম, আর উপরের সংখ্যাগুলো জাস্ট উপরে যোগ হবে। হ্যাঁ, পাওয়ার বা ঘাত, শক্তি বা ঘাতেগুলো কি হবে, উপরে যোগ হয়ে যাবে। তো তাহলে কি লিখবো আমি, এক্স ভিত্তিটা লিখে নিলাম, আর এগুলো যোগ করলে কত হয়, 10 4 14, 14 3 17। তো এটা তো নির্ণয় সরল, তো এটা হচ্ছে আমার সরল করা, এটার সরল হচ্ছে কি আমার এক্স টু দি পাওয়ার 17। তো এখন এই ক্ষেত্রে দেখি, এক্ষেত্রে কি আমার এই যে দেখো ভিত্তি এটা এক্স, এটা এক্স, তো এই এক্স ভিত্তিটা নিয়ে নিব, এটা কিন্তু ওয়াই, এটা কিন্তু ভিন্ন। তো এক্স এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে কি হবে, আমি ঘাত বা পাওয়ারটা যোগ করব, 3 প্লাস 4 যোগ করে দিব। তো যোগ করার পরে এটা পাশে ওয়াই টু দি পাওয়ার 4 লিখলাম। তো এক্স টু দি পাওয়ার এটা কত হবে, 3 যোগ 4 কত, 3 এর 4 7 গুণ ওয়াই 4। তাহলে এটার সরল কত হলো, এটার সরল হচ্ছে, সরল মান হচ্ছে এটা, আর উপরের এটা সরল মান হচ্ছে এটা। অর্থাৎ আমার যদি ভিত্তিগুলো একই হয়, ভিত্তিটা নিয়ে নিব, নেওয়ার পরে ওই ঘাত, এগুলো হচ্ছে কি আমার ঘাত, উপরের ঘাত বা শক্তি, এই ঘাত বা শক্তিগুলো কি করব, আমরা যোগ করব। কখন করব, যখন গুণ আকারে থাকে। হ্যাঁ, গুণ আকারে থাকলে, এগুলো যদি গুণ আকারে থাকে তখন, গুণ অবস্থায় থাকলে তখন, যদি আবার যোগ অবস্থায় থাকে তখন এই কাজ করিও না আবার। তো এই গেল আমার সরল মান নির্ণয়। এরপরে আসো আরেকটা হচ্ছে মান নির্ণয় করা। হ্যাঁ, এখন মান নির্ণয় করার ক্ষেত্রে ধরো তোমার ওই এক্স ওয়াই জেড এর মান দিয়ে দিবে। তো বই থেকে যদি একটা করি তাহলে কি করি, ধরো বললো যে এক্স সমান 3, ওয়াই সমান 5, জেড সমান 2, এটা দিল 2 হলে, তাহলে বললো যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy হলে দেখাও যে x সমান 3, y সমান 5 এবং z সমান 2 হলে দেখাও যে x প্লাস y হোল স্কোয়ার সমান x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 4xy। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই দেখো এখানে আমাদেরকে দেখাও যে বলছে, হ্যাঁ দেখাতে বলছে, এটা আমার প্রমাণ করতে হবে যে এটার মান, এই অংশটার মান আর এই অংশটার মান নির্ণয় করলে আমি কি দুটোটা সমান পাবো। তো এখন আমি প্রথমে একটা অংশ নিব, এই অংশটা নিব, এটা কি আমার বাম পক্ষ,
সমানের বাম দিকে আছে মানে কি আমার বাম পক্ষ, আর এটা সমানের ডান দিকে আছে তার মানে কি আমার ডান পক্ষ। তো প্রথমে আমরা বাম পক্ষের মানটা নির্ণয় করব। বাম পক্ষের মান নির্ণয় করলে কি পাই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, না এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এইটার মানটা আমি নির্ণয় করব প্রথমে। তো এক্স এর মান কত 3, এক্স এর মান 3 প্লাস ওয়াই এর মান কত 5, তো 5 দিলাম, তার বাকিটা এই হোল স্কোয়ার স্কোয়ার বসে গেল। বাদ বাকি যেটা যেভাবে আছে ওইভাবেই, জাস্ট কি আমি এক্স এর জায়গায়, যেহেতু আমার এক্স এর মান আমি জানি, তো এই কারণে এক্স এর জায়গায় এক্স এর মান বসাই দিব, আর ওয়াই এর জায়গায় কি ওয়াই এর মান বসাই দিব। তো এবার 3 আর 5 যোগ করলে কত হয় 8, তো 8 এর উপর কত আছে স্কোয়ার, তো 8 8 কত 8 স্কোয়ার মানে কি আমার 8 স্কোয়ার মানে হচ্ছে 8 গুণ 8, তার মানে কত হলো 8 8 64, তো একটা পেলাম আমি কত 64 পেলাম। তো দ্বিতীয় অংশ ডান পক্ষটা দেখি, ডান পক্ষ কি বলছে, এবার ডান পক্ষের মানটা নির্ণয় করব। এখন আমার দেখতে হবে ডান পক্ষের মানও 64 কিনা, যদি 64 হয় তাহলে আমি কি বলবো, এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy এই দুইটা অংশ কি, এই দুইটার মান সমান, অর্থাৎ এটা আমার প্রমাণিত হবে বা দেখানো হবে। তো ডান পক্ষের মান কীভাবে, ডান পক্ষ কি আছে এক্স মাইনাস সমানের ডান দিকে, হ্যাঁ সমানের ডান দিকে আমরা সমানটাকে খেয়াল করবো, সমানের এই সমানটাকে খেয়াল করবো, সমানের বাম পাশে যেটা আছে যে অংশ যেগুলো আছে এগুলো হচ্ছে বাম পক্ষ, আর সমানের ডান দিকে যেটা আছে এটা হচ্ছে কি ডান পক্ষ, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা কি ডান পক্ষের মান নির্ণয় করবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy এটা। এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন মান বসাবো আমি, এক্স এর মান কত 3 মাইনাস ওয়াই এর মান কত 5, এক্স এর মান 3 ওয়াই এর মান 5, এটা হোল স্কোয়ার গেল প্লাস 4। এবার অনেকে তোমরা ক্লাসে যে ভুলটা করো এটা হচ্ছে কি 4xy এর মধ্যে তোমরা এভাবে লেখা দাও 4xy, মানে x এর জায়গায় 3 বসাও, y এর জায়গায় 5 বসাই দাও, তো 435 হয়ে যায়। কিন্তু বিষয়টা এমন না, এখানে 4xy এটা কি আকারে আছে 4 গুণ x গুণ y, মূলত এটা এভাবে লিখতে হবে। এটা মূলত আমি বারবার বলতেছি বীজগণিতীয় রাশির ক্ষেত্রে কি আমরা এই গুণ চিহ্নটা দিই না, একসাথে লেখা মানে কি গুণ আকারে আছে, তো 4xy এটা কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে আমি কি করব 4 গুণ x এর মান কত 3 আর y এর মান কত 5, তো 3 থেকে 5 বিয়োগ, এখন দেখো এই ক্ষেত্রে দেখো 3 হচ্ছে আমার কি যোগ আর বিয়োগ সংখ্যাটা কত 5, এখন বিয়োগ অংশটার মানটা অবশ্যই বড়, আমার বড় সংখ্যাটা হচ্ছে বিয়োগ মাইনাস, আর ছোট সংখ্যাটা কত 3, তাই এখানে এইসব ক্ষেত্রে আমি কি করি 5 থেকে 3 বিয়োগ দিলে কত হয় 2 থাকে না 2, আর যেহেতু আমার মাইনাস অংশটা বড়, মাইনাস অংশটা যেহেতু বড় আছে তাই এখানে কি হবে মাইনাস হবে। এটা আমি ক্লাসে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে যে মাইনাস অংশটা যখন বড় থাকবে আর প্লাস অংশটা যখন ছোট থাকবে সেক্ষেত্রে কি হবে এই দুইটার বিয়োগ করে দিবে আগে, 3 আর 5 থেকে 3 বিয়োগ দিয়ে দিবা, দেওয়ার পরে যদি মাইনাস সংখ্যাটা বড় থাকে তাহলে আমি কি সামনে একটা মাইনাস চিহ্ন বসা দিব। এই ক্ষেত্রে দেখো 3 বড় নাকি 5 বড়, অবশ্যই 5 বড়, কিন্তু 5 এর সামনে কি আছে মাইনাস চিহ্নটা আছে, আর 3 এর সামনে কি আছে 3 এর যেহেতু সামনে কোনো চিহ্ন নেই তার মানে কি এটা প্লাস, তো 3টা হচ্ছে প্লাস আর 5টা হচ্ছে কি আমার মাইনাস, তো যেহেতু মাইনাস পার্টটা আমার বড় তাই আমি 5 থেকে 3 বিয়োগ দেওয়ার পরে এখানে সামনে কি বসাই দিব মাইনাস বসাই দিব, তো -2 হোল স্কয়ার বসবে এখানে, প্লাস 3 4 12 আর 5 12 60, হ্যাঁ 60। তো এই ক্ষেত্রে এবার যে কি হবে -2 হোল স্কয়ার মানে কি -2 ইনটু -2, এখন আমরা জানি কি মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তো 2 2 4 আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি আমার 4, এটার মান হচ্ছে কি আমার 4 যোগ 60 সমান সমান কত হলো 64। তো আমি দেখতে পাচ্ছি আমার বাম পক্ষের মান আসছিল কত 64, আবার ডান পক্ষের মানও কত আসছে 64। তো এই ক্ষেত্রে তাহলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে কি বলবো দেখানো হলো, নিচে দিয়ে লিখে দিবা দেখানো হলো। তো আশা করি এই টাইপের অঙ্ক যতগুলো আসবে তোমরা মান নির্ণয় করতে পারবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। এই টাইপের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করো, এই টাইপের প্রশ্নগুলো থেকে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে।